দেখো, একটা মেয়ে যখন বিয়ে করে আসে অনেক রকম আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু নিয়ে আসে। এই আহ, আমি কেন, আমার মতন প্রতিটা মেয়ে সংসার জীবনে যখন ঢোকে, তারা বিয়ের আগে কি ছিল আর বিয়ের পরে সাডেনলি তাদের মধ্যে যে একটা হিউজ পরিবর্তন চলে আসে, এই জিনিসটা কিন্তু মানে আমি নিজেকে দিয়ে ফিল করি, অবশ্যই করি। মানে আমি কখনো ভাবিনি আমি দেখো, বাবা মার একটা বলে যে আমি সবসময় আতু উতুতে ছিলাম সেটা কখনো কখনো সময় না। আমি আমার ছেলেদেরকে ওই আতু উতুতে রাখি না। সমস্ত রকম সিচুয়েশান যাতে তারা ফেস করতে পারে এরকমই আমি তৈরি করেছি। আর সানি তো প্রচণ্ড পরিমাণে আছেই সেই জিনিসটা। চিনুর একটু অসুবিধা হয়, বাট তবুও আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আমার কথা, পরিস্থিতি সবার সবসময় ভালো থাকে না, কখনো খারাপ কখনো মন্দ। আমি আমার বাপের বাড়িতে ভালো পরিস্থিতিও যেরকম দেখেছি, খারাপ পরিস্থিতিও দেখেছি। তাই সিচুয়েশান মানে জলের যে পাত্রটা, জলটাকে তুমি যে পাত্রেই রাখবে সেই আকারটাই ধারণ করবে, আমার মধ্যে সেই জিনিসটা কিন্তু রয়েছে। আর এটা আমি আমার বাচ্চাদের মধ্যে ইনপুট করার চেষ্টা করি। ঠিক সেই রকমই বিয়ের পরে এসে এমন একটা মানুষকে বিয়ে করা যে কাজের জন্য বাইরে থাকবে, সংসারটাকে আমাকে দেখতে হবে, দুটো বাচ্চাকে চোখের সামনে কিভাবে বড় করে ফেললাম, সেই যে জিনিসগুলো। তাই এখন আলোচনা করি মিস্টার ঘোষ আর আমি, যে 13 বছর বয়স হয়ে গেল আমার বড় ছেলে। মানে চোখের সামনে ছেলে আমার বড় হয়ে যাচ্ছে, যখন হাঁটছে চলছে বেরোচ্ছে, কাঁধের সাথে কাঁধ প্রায় সমান হয়ে গেছে এখন আমার। এই জিনিসগুলো দেখি আর আমি অবাক হই যে চোখের নিমেষে 13টা বছর কোথা দিয়ে কেটে চলে গেল, মানে বুঝতেই পারলাম না। এই মনে হলো সেই দিন জাস্ট বিয়ে হয়েছে। তো মেয়েদের জীবনটা এরকমই হয়, ছেলেদের লাইফের মধ্যে খুব একটা পরিবর্তন আসে না, কিন্তু তারপরেও মেয়েদের একটা হিউজ পরিবর্তন আসে। আর এই যে সংসারটা আমার সংসার, আমি তো মিস্টার ঘোষকে বলি তুমি আসো ঘুরতে, এটা আমার বাড়ি। তো ও হাসে যে আমি থাকি কোথায় তো বেশিরভাগ সময়। তো এটা আমার সংসার, আমার সংসার আমি আমার মতন করে গুছিয়ে নেব। কিন্তু হ্যাঁ, অবশ্যই করে সংসারের মধ্যে থেকে মান সম্মানটাও কিন্তু খুব দরকার। এরকম অনেক ঘটনা আমরা দেখেছি যে বাড়ির বউ কিন্তু তার কোনো রকম সম্মান নেই। আমি আমার হাজব্যান্ডকে একটা কথাই, বিয়ের প্রথম যখন আমাদের কথা হয়, বিয়ের 15 দিন আগে আমাকে ফোন করে একবার। তো সেই সময় আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কী চাও। আমি তাকে একটা কথাই বলেছিলাম, একটু বিশ্বাস, একটু ভরসা, ব্যাস, এর বেশি আর কিচ্ছু। আমার ওইটুকুই চাওয়া, ওইটুকুই পাওয়া। তার হাজার হাজার গুণ আমার হাজব্যান্ড বেশি আমাকে দিয়েছে, টাচুট। কিন্তু কথা হচ্ছে সম্মান, এটা সবচেয়ে বেশি দরকার। আমার হাজব্যান্ড কিন্তু প্রচণ্ড মাথা গরম মানুষ, কিন্তু কোনোদিনও কোনো রকম আলটপকা কথাবার্তা আমাকে কখনো বলেনি, নোংরা কথাবার্তা কোনোদিনও বলেনি। তো কেন বলেনি? কারণ 13 বছর সে সংসার করছে আমার সাথে। সে আমাকে যতটা কাছ থেকে চেনে, দুনিয়ার আর কেউ হয়তো আমাকে চেনে না, আমার মা বাবা আর আমার স্বামী ছাড়া। কত লোকে কত কি বলে না বলে, ভাড় মে যায় লোকের সেই সব কথাবার্তা। আমার কাছে ম্যাটার করবে কার? আমার ঘরের লোকেরটা। তো সেই ঘরের লোকই যদি সম্মান না দেয়, তো একটা নারী কি করে সেখানে থাকবে? ঠিক সেই রকমই সেই বাড়ির বউটারও কিন্তু সমানভাবে কর্তব্য দায়িত্ব আছে, যে সে তার শ্বশুরবাড়িকে কী রিটার্ন দিচ্ছে, সে তার স্বামীকে কী রিটার্ন দিচ্ছে, সে কি প্রপার সেই সম্মানটা তাকে দিচ্ছে। ওই ঘরে বসে ঘর গুছিয়ে সুন্দর করে রান্না করে বরকে খাইয়ে দিয়ে বাকি অন্য সময় আমি কেচ্ছা কেলেঙ্কারির মধ্যে নিজেকে জর্জরিত করে বাড়ির মধ্যে বিপদ আহ্বান জানাবো, এইটাতে আমার মনে হয় না প্রপার সুষ্ঠুভাবে কোনো মানুষের মাথা ঠিক থাকতে পারে। তো তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর অবশ্যই করে ওয়াইটি রমরম গমগম হয়ে আছে সমস্ত এরা গেরা নাথু খেরা সমস্ত ব্লগার এখন সাইড পোর্শনে। এখন যে আছে সে হচ্ছে আমাদের নাদার দেন শু। হ্যাঁ, বাই দ্য ওয়ে, এই শুয়ের ক্যারেক্টার নিয়ে অনেকে অনেক কিছু কমেন্ট সেকশানে লিখছে যে গামলা ধরা পড়েছে ফোকলার সাথে, মন্দিরা ধরা পড়েছে রাহুলের সাথে, এবার শু কোথা কাকে নিয়ে ধরা পড়বে। তো আমি ওইসব কথাতে যাবই না, ওইসব বিষয়ে যাবই না। কোন কার সাথে ধরা পড়বে বা কোনো কিছু করতে যাচ্ছে আমি চোখে দেখিনি, তো ওইসব নিয়ে বলবো না। কিন্তু আমি রুম্বার ভিডিওটা আমি লক্ষ্য করলাম,
আমি কদিন ধরেই শুনছি রুম্পার ভিডিও, মাথা থেকে বেরিয়ে গেছে রুম্পাটাকে, মানে এটা যে ওই গোয়েন্দাগিন্নি, মানে মন্দিরাদের নিয়ে যে ভিডিও করতো মহিলাটি, ওই দোকান আছে মেবি যার, সে শুয়ের নাম করে করে বলেছে যে ও নাকি ওর বয়ফ্রেন্ডের জন্য মেয়ে খুঁজতে হবে, এরকম বলতে গিয়ে গলা ভারী হয়ে যাচ্ছিল। লাইক সিরিয়াসলি? হ্যাঁ রে শু, আমি তো শুনে অবাক। ও তোকে তো ঠিক করে চেনেও না, সে কি করে বলছে যে তুই তোর বয়ফ্রেন্ডের কথা বলতে গিয়ে তোর গলা ভারী হয়ে যাচ্ছে, বয়ফ্রেন্ডের জন্য সম্বন্ধ খোঁজা বা বয়ফ্রেন্ডের জন্য মেয়ে খুঁজতে গেলে সেখানে মানে বয়ফ্রেন্ড যে তোর, মানে যাকে তুই পছন্দ করিস তার জন্য আবার মেয়ে তুই খুঁজবি, মানে অবাক কাণ্ড। আমি অবাক হয়ে যাচ্ছি এই বিষয়গুলো শুনে। আমি সত্যি মিথ্যে জানি না, কিন্তু আমার কথা হচ্ছে রুম্পা কেন তোর কথা বলবে এই কথা? এর আগে মন্দিরার সাথে তোর একটা এত গদগদ সম্পর্ক, এই মন্দিরাই জনসমক্ষে বলেছিল যে তোমারও তো একজন আছে যে 10 বছরের ছোট, তখন তুই সেটা ক্লিয়ার করে বলেছিলিস যে না 10 বছর না 5 বছরের ছোট। মানে এই একটা বিষয়, প্লাস রুম্পা, আমি রুম্পার কথা শুনে আমি আরও অবাক হয়ে যাচ্ছি, যার সাথে তোর এত গভীর সম্পর্ক না পর্যন্ত সে তোর বিষয়ে এরকম কথাবার্তা বলছে। সত্যি মিথ্যে জানি না, কিন্তু তারপরেও তুই আমাকে প্রশ্ন করিস যে কোন পরপুরুষ বলছে আমি আমার হাজব্যান্ডের সাথে শুই কি শুই না। যাই হোক, ঠিক আছে, সেই শোয়া নিয়ে তো আর এখানে আলোচনার বিষয় না। বিষয়টা হচ্ছে তুই আজকে কাঁদতে কাঁদতে বলি, এই প্রথম কথা বলি কি, দেখ ফার্স্ট দিন যেদিন কন্ট্রোভার্সি চ্যানেলে কাঁদলি, তবুও মেবি কোথাও না কোথাও কান্নাটা ভেতর থেকে এসেছিল, কেঁদেছিলিস, এই থাপড় মারা যেরকম হোক কেঁদেছিলিস। কিন্তু দয়া করে তারপর থেকে যে কান্নাগুলো কাঁদছিস না, ওগুলো চোখ টিপে টিপে জল বার করা হচ্ছে। লিটারেলি তুই মনে দুঃখ দেখা, তুই কাঁদিস না, দয়া করে তুই চোখের জল দেখাস না। বাট বিকজ ওটা বড্ড ফেক লাগছে। প্রথম দিনেরটা আমি মানছি যে হ্যাঁ ভেতরে কোথাও একটা কষ্ট হচ্ছিলো কন্ট্রোভার্সি চ্যানেলে, যেটা তুই দেখালি, কোথাও না কোথাও আমি বুঝলাম যে চলো কান্নাটা তবুও যেন দেখে মনে হচ্ছিলো হ্যাঁ রিয়াল। বাট তারপর থেকে যে কান্নাগুলো কাঁদছিস না, বড্ড বেশি মেকি আর ফেক লাগছে। তো ওই কান্নাগুলো তুই কাঁদিস না, দুঃখ হচ্ছে প্রকাশ কর জনগণের সামনে, ঠিক আছে। ওই সংসার ছেড়ে যেতে হচ্ছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, বাপের ভিটে ছাড়তেও, বাপের ভিটে ছেড়েছিলিস লজের জন্য, আর আজকে লজ ছাড়ছিস ফ্ল্যাটের জন্য, তাই তো? বাবার ভিটে ছেড়েছিলিস এই লজের জন্য, তখন তোর কাছে এই লজ বিশাল বড় একটা ব্যাপার ছিল, দোতলা যে বাড়ি হতে পারে তোর ধারণা নেই, তুই সেটাকে লজ ভেবেছিলিস। আজ এই লজটাকে ছেড়ে দিচ্ছিস একটা ফ্ল্যাটের জন্য, তাই তো? তো এখন আর লজ খুব একটা চলে না, এখন সব ব্যাঙ্কুয়েট হল হয়ে যাচ্ছে, তাই তো? সেখানে তুই ফ্ল্যাট বেছে নিয়েছিস। আমার কথা সেইখানে না, কথা হচ্ছে তুই বলছিস যে মানুষ তোকে শেষ করে দেওয়ার জন্য, তোকে টেনে হিচড়ে নামানোর জন্য কে চেষ্টা করবে? যে নিজের 12 বছরের গোছানো সংসার, কষ্ট হচ্ছে, ভিটে ছেড়েও যন্ত্রণা পাইনি বাবার ভিটেতে, আজ এখানে বেশি কষ্ট হচ্ছে, তারপরেও আমি ছাড়বো, তারপরেও আমি ছাড়ছি, তাকে আমরা টেনে নামাবো কি করে? তাকে আমরা টেনে হিচড়ে ডাউন করব কি করে? প্রশ্নই ওঠে না। ভুল এক্সাম্পল সেট করার চেষ্টা করছিস, প্রশ্নই ওঠে না। তারপরে আরেকটা কথা বললি যে আমার হাজব্যান্ড, মানে তোর হাজব্যান্ড দাদা, তোর পাশে থেকেছে বাধ্য হয়ে। তুই একই মুখে কি বলছিস তুই নিজেও জানিস না। ঠিক তোষক কাণ্ডটা যেরকম ঘটালি, আজকে হাজব্যান্ডের বিষয়টাও সেটা করলি। তুই দুদিন আগে আমাকে শোনালি যে আমার ক্যামেরাতে আমার হাজব্যান্ড মুখ দেখায় না, তাই আমাকে সাপোর্ট করে না বা আমাকে পরিচয় দিতে লজ্জা পায়। তোর হাজব্যান্ড তোকে সাপোর্ট করে, তোর পাশে থাকে বলে সবাই তাকে ভেরু ডাকে, তাই তো? তুই আজকে বলছিস তোর হাজব্যান্ড নাকি বাধ্য হয়ে তোর পাশে থেকে, যে ভাড় মে যায় ওরকম বাধ্য হয়ে থাকা, ভাড় মে যায় ওরকম বাধ্য হয়ে থাকা বাধ্য হয়ে যে স্বামী আমাকে সঙ্গ দেয় না, মানে তুই ছিলিস তার গলার কাটা, না তাকে ওগড়াতে পারছে না তাকে গিলতে পারছে, এরকম একটা সিচুয়েশন নাকি? তো নিজে কি বলছিস আগে নিজে মেন্টালি ঠিক হ যে আমি কি বলছি, তারপরে গিয়ে সামনের মানুষটাকে বলবো। তোর বিধ্বস্ত সিচুয়েশান, তোর মনের ভেতর যন্ত্রণায় ফেটে যাচ্ছে, বাবার ভিটে ছাড়তেও এত কষ্ট হয়নি, অথচ তুই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছিস। আমি বলতে চাইছি এই বাড়ি ছেড়ে বেরিয়ে তুই কি উখড়াবি? বাড়িটা ছেড়ে বেরোচ্ছিস কেন? খালি তোর হাজব্যান্ড তোকে ওই রকম একটা ল্যাঙ্গুয়েজ বলেছে,
এই কারণে তুই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস, কারণ তোর অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার যে একটা সঠিক ঠোস যে কোনো রিজন সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না এখন অবধি। যে ধর মার পাচার, জাস্ট কয়েক দিনের মধ্যে একবারে দার্জিলিং থেকে ঘুরে আসলি, আর মানে মোটামুটি 3 সপ্তাহের মধ্যে সমস্ত কিছু করে, কেনা কাটা সমস্ত কিছু করে, ফ্ল্যাট সব পেয়ে গেলি, তুই শিফট হয়ে গেলি। খুব বেশি তাড়াতাড়ি হয়ে গেল না বিষয়টা? খুব বেশি। ঠিকই তো, কন্ট্রোভার্সি চ্যানেল বন্ধ করে দিয়েছিস, ব্লগ চ্যানেল বন্ধ করে দিলে তোকে খাওয়াবে কে? এই বাড়ির ভাড়া দেবে কে? সত্যিই তো, এটা তো বাস্তব কথা। বাড়ি থেকে বেরিয়ে গেছি কেন? তুই তো একটা যোগ্যতা আলা মেয়ে, সে হাফ বিএড কর বা কিছু কর, MA করেছিস, যেটাই হোক না কেন, তো তুই 4টে টিউশনই কর বাড়িতে বসে, 4টে টিউশনই কর। এরকম তো অনেক আছে, বড় বড় ব্যাচ পড়া, তোর তো পড়ানোর এক্সপিরিয়েন্স আছে, তুই তো টিউশন করেছিস এর আগেও, ভাগনাকে পড়িয়েছিস, ভাগ্নিকে পড়িয়েছিস, তো পড়াশোনা কর। ভাগনাকে এমন পড়িয়েছিস, ভাগনা মানে পড়াশোনা বিচ্যুত হয়ে গিয়ে সে চলে গেছে মানে বাইরে কাজ করতে, পাঠিয়ে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। তা আমার কথা হচ্ছে টিউশন কর বাড়িতে বসে, শুধুমাত্র ব্লগ চ্যানেলের ওপর ভরসা করে কী হবে? আর তার থেকেও বড় কথা, শুধু স্বামীকে ছেড়ে বেরিয়ে এসেছিস, এসে তুই যে কী তীরটা মারবি আমি বুঝতে পারছি না। তোর তো সবচেয়ে বড় উচিত যে আমাদের এই দাদাকে, তোর হাজব্যান্ডকে তুই ডিভোর্স দিয়ে দে। লাগবে না ওইরকম বেকার স্বামী, যে স্বামীর পয়সায় জল গরম হয় না, যে স্বামী বাধ্য হয়ে তোর পাশে থাকে, যে স্বামী পান থেকে চুন কষলে তোকে দিয়ে ওইসব গালাগালি দেয়, ওইসব স্বামীর সাথে থাকবো না। তুই যখন বেরিয়ে এসেছিস, তুই শটাং একদম ডিভোর্স পেপার রেডি কর, ডিভোর্স পেপার রেডি কর। আমি গতকালকে ওই বিষয়টা বলেছি, তাহলে যদি মানুষ একটু তোকে বিশ্বাস করে, তুই পরিষ্কারভাবে ডিভোর্স পেপার রেডি কর, দিয়ে দে হাজব্যান্ডকে দিয়ে দে। তুই শখের রান্নাঘর তৈরি করেছিস, শখের বাথরুম তৈরি করেছিস, হ্যাঁ, যেখানে আমি শখের জিনিস আমি এত তৈরি করব, আমি সেটা ছেড়ে যাব কেন? ওটা তো আমার অধিকারের জায়গা। কিন্তু তুই কোনো অধিকার ফলালি না, তুই ডিভোর্সের দিকে যাচ্ছিস না, তুই কোনো কিছু ক্লেম করছিস না। খুব অবাক লাগছে বিষয়টা। এদিকে শাশুড়ি শ্বশুরের কাছে উপরে পোষ্যকে রাখার পারমিশন পেয়ে গেছিস, ফ্রিজ থেকে তরকারি বার করে নেওয়ার পারমিশন পেয়ে গেছি, পোষ্যর খাবার দাবার সেখানে রাখার পারমিশন পেয়ে গেছি, মানে সমস্ত কিছু পারমিশন পেয়ে যাচ্ছিস, অথচ এখন তুই সংসারে থাকবি না। কেমন অদ্ভুত না বিষয়টা? বলছি যে জামা কাপড়গুলো ভেজা রেখে আসলি, সেগুলোকে তুলে ভাঁজ করে রাখবে কে দাদা? সেগুলো আবার কবে আনতে যাবি? মানে কিছু জামা কাপড় তুই এখানে রেখে গেছিস, কিছু জামা কাপড় তুই নিয়ে গেছিস, মানে যখন মর্জি হবে কবি ফুদককে ইধার কবি ফুদককে উধার, মানে জামা কাপড় আনতে তোকে আবার এখানে আসতে হবে। কীরকমভাবে আসবি? কারণ বরের সাথে তো তুই যোগাযোগ রাখবি না, নিশ্চয়ই যোগাযোগ রাখবি না, বরকে ছেড়ে বেরিয়ে এসেছিস, যোগাযোগ রাখবি না। এবার বর অফিসে বেরোবে, নিচের পোর্শনে যদি তালা দিয়ে বেরোয়, হ্যাঁ, তখন তুই জামা কাপড় হঠাৎ করে আনতে যাবি, কীরকম করে আনবি? বর তো তালা দিয়ে বেরিয়ে যাবে। অনেক কিছু ঘোটালা, মানে চিন্তা করতে বসলে না একদম মাথা পাজল হয়ে যাচ্ছে যে হাউ ইজ দিস পসিবল। মানে জাস্ট কিছু দিনের মধ্যে ফ্ল্যাট সিলেক্ট করা, ফ্ল্যাট নিয়ে নেওয়া রেন্টে, সমস্ত কিছু কেনাকাটা করে ফেলা, ফ্ল্যাটের পর্দা মর্দা কিনে ফেলা, ফ্ল্যাটের জন্য টুকটাক জিনিসপত্র কিনে ফেলা, নিয়ে ফ্ল্যাটে শিফট হয়ে যাওয়া, এসি নিয়ে নেওয়া, খাট নিয়ে নেওয়া, ধর মার পাচার হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। নেল পলিশটা একটু বেশি দেখাচ্ছে। আমার ছেলে বললো মাদার্স ডেতে তোমার গিফটটা ডিউ থেকে গেছিলো, তাই নেল পলিশটা দিলাম, নিয়ে এসেছে। ওর বাবাকে একটা ঘড়ি গিফট করেছে। তো সেটাই হচ্ছে আসল কথা। পুরো একদম পাজল ঘোটালা। আর দয়া করে হাজব্যান্ডকে ডিভোর্স দে, জনগণকে প্রমাণ দে, ঠিক আছে? তারপরে গিয়ে তুই জনগণকে বোঝাতে বস। আর প্লিজ রিকোয়েস্ট, চোখের জল ফেলিস না, ওটা বেশি ফেক লাগছে। প্রথম দিনেরটা তবুও মানে ম্যানেজেবল ছিল, তারপরেরগুলো একদম ফেক, মানে নাম্বার 1 ফেক লাগছে। ঠিক আছে, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। অবশ্যই করে মানে আমি জানতে চাই যে ও কবে ডিভোর্স পেপারটা রেডি করবে, এইটা হচ্ছে আসল বিষয়। স্বামীকে এমনি ছেড়ে এসে ফ্ল্যাটে থেকে কী লাভটা? ছাড়বে তো একবারে ডিভোর্স দেবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য